বায়োলজির এমসিকিউ সিরিজে তোমাদেরকে স্বাগতম। এই সিরিজে শুধুমাত্র বায়োলজির জন্য বোর্ডের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো করানো হয়। এর আগে আমরা দুইটা বোর্ড করেছি, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড। আজকে আমরা দেখছি দিনাজপুর বোর্ড। তোমরা জানো যশোর বোর্ডের কোশ্চেন একটু কঠিন হয়, সেই জন্য ওটা আগে দেখা হয়েছে। রাজশাহী আমার নিজের শহর, সেই জন্য রাজশাহীটা দেখেছি। তারপরে আজকে আমরা দিনাজপুর বোর্ড দেখছি, এটাও একটু কঠিন হয় আসলে। আমি চেষ্টা করব সেভাবেই শেখানোর, যেন একটা এমসিকিউ পড়লে তার সাথে সাথে অনেকগুলো এমসিকিউ হয়ে যায়। তোমাদেরকে আরও একটা ব্যাপার দেখাতে চাই যে দেখো, আমি এখানে প্রশ্নের সাথে এই যে হিন্টসগুলো অ্যাড করেছি, ম্যাক্সিমাম প্রশ্নে এরকম অ্যাড করা রয়েছে, এবং যেগুলোতে অ্যাড করা নাই সেগুলো আসলে আমি নিজেই লিখে দেব। ওকে, আমি চাই যে তোমাদের এমসিকিউ একটা এমসিকিউ করলে যেন অনেকগুলো এমসিকিউ হয়ে যায়। হ্যাঁ, আরও একটা কথা বলতে চাই, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য একটা কোর্স লঞ্চ হয়েছে। জানুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু হচ্ছে বায়োলজির। মাত্র 370 টাকা রাখা হয়েছে। 370 খুব বেশি টাকা নয় আসলে, এবং ক্লাসের কোয়ালিটি, কন্টেন্ট সব কিছু অনেক ভালো। এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে তোমরা একটা ডেমো ক্লাসও পেয়ে যাবা। আমি চাইবো দেরি না করে খুব দ্রুত কোর্সটাতে এনরোল করতে, এবং এই কয়েকটা ক্লাস তোমাদেরকে আসলে 95 to 98 মার্কস নিয়ে এসে দেবে যদি তোমরা একটু কষ্ট করো আমার সাথে সাথে। আচ্ছা চলো এমসিকিউ শুরু করছি। দিনাজপুর বোর্ড 2024 প্রথম প্রশ্ন এসেছে, এমটি টেস্ট কোন রোগ নির্ণয়ের ক্ষেত্রে করা হয়? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস মূলত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা একটা ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়ার কারণে মূলত যক্ষা রোগ হয়। তো এমটি টেস্ট বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়াটা দেহে আছে কিনা সেই জন্য মূলত এমটি টেস্ট করা হয়। দ্যাট মিনস যক্ষা রোগ হয়েছে কিনা, যক্ষা রোগের ব্যাকটেরিয়া দেহের মধ্যে আছে কিনা সেটা। দ্যাট মিনস এটা আসলে যক্ষার জন্য করা হয়। লিখে দেওয়া হয়েছে। নেক্সট, যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি? সেন্ট্রোমিয়ারের আমরা কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনে দেখেছি অ্যানাফেজ দশায় যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে কয়েকটা নামে ডাকা হয়। যখন সেন্ট্রোমিয়ার একদম মাঝে থাকে, অর্থাৎ সাপোজ এইরকম, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার যখন একদম মাঝে থাকে তখন সেটার নাম হয় মেটাসেন্ট্রিক। মানে সেন্ট্রোমিয়ারটা কোথায়? একদম মাঝে। যদি সেন্ট্রোমিয়ারটা একটু পাশে চলে আসে তখন, অর্থাৎ একদম মাঝে না থেকে একটু পাশে আসে, সেই জন্য এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। আমি সবই বলে দিচ্ছি, এটা অ্যানাফেজ দশায় দেখা যায়। ওকে, যদি যে আকৃতির মতো দেখায় এই রকম, অর্থাৎ ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার যদি এখানে থাকে তখন সেটাকে বলা হয় একক্রোসেন্ট্রিক। একটু মনে রাখতে হবে, এগুলো যে কোনো একটা থেকে আসবে। হ্যাঁ, আর যদি আয়ের মতো দেখা, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যদি একদম এক পাশে এরকম অবস্থান করে, সেটাকে মূলত বলা হয় টেলোসেন্ট্রিক। ওকে, তো যে বর্ণের মতো হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে ঘ। এবং এই অ্যানাফেজ দশা, এটা কোন দশা এটা দেখা যায়? অ্যানাফেজ দশায়, সেটাও লিখে দিলাম তোমাদের জন্য। ভালো হলো, তাই না? হয়তো তোমাদের প্রশ্ন করতে পারে কোন দশায় ক্রোমোজোমগুলোকে ইংরেজি বিভিন্ন অক্ষরের মতো দেখায়? অ্যানাফেজ দশায় দেখায়। ক্লিয়ার? নেক্সট, ফুলের লাল বর্ণের জন্য কোনটা দায়ী? ফুলের লাল বর্ণের জন্য দায়ী হচ্ছে ফাইকোএরিথ্রিন। উদ্ভিদে যে বিভিন্ন বর্ণের হয় সেটা ক্রোমোপ্লাস্টের কারণে হয়। ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্টের মাঝে মূলত অনেকগুলো বর্ণ থাকে, যেমন ফাইকোএরিথ্রিন, ক্যারোটিন, ফাইকোসায়ানিন, জ্যান্থোফিল। যদি উদ্ভিদের কোনো অংশের মধ্যে ক্যারোটিন থাকলে তার বর্ণ হয়ে যায় কমলা রঙের।
যদি ফাইকোসায়ানিন থাকে তাহলে সেটার বর্ণ দেখাবে নীল, অর্থাৎ উদ্ভিদের কোনো অংশ যদি তুমি নীল দেখো তার মানে হচ্ছে তার মধ্যেও এক ধরনের বর্ণকণিকা রয়েছে যার নাম হচ্ছে ফাইকোসায়ানিন। যদি কোনো অংশ হলুদ দেখো তার মানে তার মধ্যে আছে জ্যান্থোফিল, যেমন কলার রং পেকে গেলে হলুদ হয়, দ্যাট মিনস তার মধ্যে জ্যান্থোফিল রয়েছে। ক্লিয়ার? নেক্সট, কোনটি ষড়যন্ত্রের অংশ? ষড়যন্ত্র। আচ্ছা আচ্ছা, আনসার হচ্ছে অ্যাপিগ্লটিস। আমাদের এখানে থাকে ট্রাকিয়া বা শ্বাসনালী, শ্বাসনালীর উপরেই থাকে মূলত সেই অ্যাপিগ্লটিস। শ্বাসনালীর উপরের অংশে অ্যাপিগ্লটিস মূলত ঢাকনার মতো কাজ করে, তার চারপাশে শক্ত পেশি থাকে, হ্যাঁ, যেটাকে মূলত বলা হয় ভোকাল কর্ড। ভোকাল কর্ড যদি ওই পেশি যদি পাতলা হয়, নরম হয়, সেক্ষেত্রে কণ্ঠ চিকন হয়, যদি মোটা হয় তাহলে কণ্ঠটা হয়ে যায় মোটা। অ্যাপিগ্লটিসের কাজ কি? মূলত অ্যাপিগ্লটিসের কাজ কি দেখো, আমাদের যে শ্বাসনালী এবং খাদ্যনালী, একটা দিয়ে বাতাস যায় এবং আরেকটাতে খাবার যায়, দুটো প্রায় একসাথেই। তাহলে খাবার কেন শ্বাসনালীর মধ্যে ঢুকছে না? কারণ ওই অ্যাপিগ্লটিসটা ওখানে ঢাকনার মতো কাজ করছে। যখন তুমি খাবারটা খাও সেটা শ্বাসনালীতে যায়, আর যখন অক্সিজেন নাও তখন অ্যাপিগ্লটিস খুলে গিয়ে তার মধ্যে আসলে বাতাসটা ঢোকে। তো অ্যাপিগ্লটিস হচ্ছে মূলত আমাদের ষড়যন্ত্রের অংশ। ক্লিয়ার? অ্যালভিওলিস কোথায় পাওয়া যায়? অ্যালভিওলি পাওয়া যায় ফুসফুসের মধ্যে। দেখো সাপোজ এটা ট্রাকিয়া, এটা কি? এটা ট্রাকিয়া বা শ্বাসনালী। এই শ্বাসনালীটা এরকম দুই ভাগ হয়ে যায়, হ্যাঁ, ট্রাকিয়া লিখে দিচ্ছি একটু। ট্রাকিয়া যখন দুই ভাগ হয়ে যায় তখন সেটাকে বলা হয় ব্রনকাস। তাহলে এটাও একটা ব্রনকাস, এটাও একটা ব্রনকাস। এই ব্রনকাসগুলো যখন আরো কয়েক ভাগে ভাগ হয়ে যায়, আরো ধরো অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন এগুলোকে বলা হয় ব্রনকিওল। ব্রনকিওল বানান সম্ভবত এমন, এগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। এবং ব্রঙ্কিওলের পাশে বা সামনে সামনে সেরকম থলির মতো দেখা যায়, সেটাকে বলা হয় বায়ুথলি বা অ্যালভিওলি। ওই যে দেখো লেখা আছে অ্যালভিওলাস, হ্যাঁ, এটাই আসলে মূলত অ্যালভিওলাস। বোঝা গিয়েছে? আর এইটা কি? এইটা হচ্ছে মূলত আলা জেহোবা। নাম শুনেছো আলা জেহোবার? আলা জেহোবা কি কাজ করে? আমরা যে খাবারটা খাই আমাদের নাকের ছিদ্রটা কিন্তু ওই গলবিল, গলবিল কোনটা? হা করলে ভেতরের দিকে যে অংশটা দেখা যায় সেটাই গলবিল। নাকের ছিদ্রটা গলবিলে গিয়ে উন্মুক্ত হয়েছে। তাহলে খাবারটা যখন খাও এটা সম্ভাবনা রয়েছে নাকের মধ্য দিয়ে বের হয়ে আসার, কিন্তু সেটা তো আসে না ম্যাক্সিমাম টাইম, মাঝে মাঝে আসে কিন্তু ম্যাক্সিমাম টাইমই তো আসে না। তো আলা জেহোবা কি করে? ওই নাকের যে দুইটা ছিদ্র রয়েছে সেই দুইটা ছিদ্রকে আসলে ঢেকে রাখে। তার মানে খাবারকে নাকের মধ্য দিয়ে আসতে বাধা দেয় হচ্ছে আমার এইটা আলা জেহোবা, হ্যাঁ। অ্যাপিগ্লটাস কি করে? খাবারকে খাদ্যনালীতে যাওয়াটা নিশ্চিত করে। ক্লিয়ার? ব্রনকিওল কি? যে আমাদের ট্রাকিয়া যে দুই ভাগে ভাগ হয়েছে সেটাকে বলা হয় ব্রনকাস। ব্রনকাসগুলো আরো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়েছে, সেটাকে বলা হয় ব্রঙ্কিয়াল। অ্যালভিওলাস কি? ব্রঙ্কিওলের সামনে এরকম বায়ুথলি রয়েছে, অর্থাৎ এই যে অক্সিজেন আসে 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 এই যে এর মধ্যে ঢুকে গেল, এই বায়ুথলি বা এটাকেই মূলত বলা হয় অ্যালভিওলাস। বোঝা গিয়েছে? তাহলে সবই তো হয়ে গেল, আর কি লাগে বলো? কোন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়? ইউরোক্রোমের কারণে হালকা হলুদ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্রতিবারই প্রায় আসে আসলে, এবং তোমাদের কাছে এখানে আরও কিছু আমি অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিতে চাই। যেমন এই যে ইউরিক অ্যাসিড বা ইউরিয়া, এগুলো কোথায় উৎপন্ন হয়? এগুলো উৎপন্ন হয় যকৃতে।
ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ভুল ধারণা রয়েছে। সেই ভুল ধারণাটা কি, যে তারা ভাবে কিডনিতে এগুলো তৈরি হয় না। কিডনির কাজ হচ্ছে শাকন। এই যে রক্তের মধ্যে ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন আছে, হ্যাঁ, এই যে আছে এগুলা, এইটা কিডনির মাধ্যমে ছাঁকা হয়। কিডনির কাজ ছাকন, আলাদা করা, তৈরি করা নয়। বাট এই যে ইউরিয়া বলো, ইউরিক অ্যাসিড বলো, এগুলো সব যকৃত বা কলিজায় আসলে তৈরি হয়। ঠিক আছে, নেক্সট। নিচের চিত্রের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। 6 কি বলেছে দেখো তো, কোনটি পরিবেশের ভিন্নতাই রূপ বদলায়? আচ্ছা, আগে দেখো কোনটা কি। পিটা হচ্ছে আমাদের কোষ গহ্বর। দেখো পি অনেক বড় একটা জায়গা, ফাঁকা জায়গা, এটা হচ্ছে আমাদের কোষ গহ্বর। ক্লিয়ার? কিউটা কি? কিউকে আমি তো বুঝতে পারছি না। কিউ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কয় আপনি বোঝেন না, আমরা বুঝি কেমন? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, আর কি? আর হচ্ছে প্লাস্টিড। এস কি? এস হচ্ছে নিউক্লিয়াস। এটা ক্লিয়ার যে ওটা নিউক্লিয়াস। আমাদের প্রশ্ন কি করা হলো, যে কোনটা পরিবেশের ভিন্নতায় রূপ বদলায়? প্লাস্টিড পরিবেশের ভিন্নতায় রূপ বদলায়। কারণ কি, তুমি এই প্লাস্টিডকে কখনো সবুজ দেখবা, দ্যাট মিন্স ক্লোরোপ্লাস্ট দেখবা। সবুজ মানে কি? তার মধ্যে কোন বর্ণকণিকা রয়েছে? ক্লোরোপ্লাস্ট। আবার কখনো এটা কি হয়ে যায়? সাদা হয়ে যায়। তখন কি থাকে আসলে? তখন থাকে লিউকোপ্লাস্ট। কোনো বর্ণকণিকা থাকে না। তুমি ঘাসকে ঢেকে রাখো, সূর্যের আলো থেকে আলাদা করে রাখো, তাহলে কি হবে? ঘাসটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে, দ্যাট মিন্স লিউকোপ্লাস্ট হয়ে যাবে। আবার ওই ঘাসকেই যদি সূর্যের আলো পায়, তখন আস্তে আস্তে ঘাসটা কি হয়ে যাবে? সবুজ হয়ে যাবে। তার মানে লিউকোপ্লাস্ট থেকে মাঝে মাঝে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থেকে লিউকোপ্লাস্ট হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? আবার মূলা, বলবোই না, যা কিসের মূলা। আচ্ছা, এখানে ওই কথাগুলোই লেখা আছে। আসলে আমি তো কিছু তথ্য বলেই দিলাম, বাকি এখানে আছে। ওকে, অনেক হয়েছে। নেক্সট। উত্তর বলে দিয়েছি। তাহলে কোনটি পরিবেশের ভিন্নতায় রূপ বদলায়? প্লাস্টিড পরিবেশের ভিন্নতায় রূপ বদলায়। প্লাস্টিড কোনটা? প্লাস্টিড হচ্ছে আর। সুতরাং দিস দ্য কারেক্ট আনসার। যে অঙ্গাণুগুলো দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায় তা হলো, দেখো এইটা হচ্ছে কোষ গহ্বর। প্রাণী কোষে কি কোষ গহ্বর আছে? ম্যাক্সিমাম টাইম নাই, তবে থাকলেও ছোট। তার মানে ওটা আমরা ধরবো না, ধর্তব্যের মধ্যে নয়। আর এই যে এটা হচ্ছে আমাদের প্লাস্টিড। প্লাস্টিড কি প্রাণী কোষে আছে? না। কেন থাকবে? প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা এবং উদ্ভিদকে বিভিন্ন বর্ণের করে পরাগায়নে সাহায্য করা। তো আমাদের তো খাদ্য তৈরি করতে হয় না, আমরা খাবার কেটে নিয়ে এসে খাই, গরু খাই, মুরগি খাই, মাছ খাই, শাকসবজি কিনে নিয়ে এসে খাই। তো আমাদের খাদ্য তৈরি করতে হয় না, আমরা খাদ্য শুধু প্রসেস করি আসলে। যেহেতু আমাদের খাদ্য তৈরিই করতে হয় না, সুতরাং প্লাস্টিক থাকার কোনো প্রয়োজনই নাই। আবার কোষ গহ্বরের কাজকে খাবার জমা রাখা। উদ্ভিদ খাবার জমা রাখে কেন? কারণ উদ্ভিদ শীতকালে খাবার তৈরি করতে পারে না। কেন শীতকালে খাবার তৈরি করতে পারে না? উদ্ভিদের খাবার তৈরি করতে গেলে পানির প্রয়োজন পড়ে। শীতকালে পানির পরিমাণ খুবই কম থাকে। শুধু তাই নয়, এই পানির পরিমাণ কম থাকার কারণে উদ্ভিদ পাতা ঝরে দেয়, ঝরে যায় না, ঝরে দেয়। হ্যাঁ, কারণ পাতা দিয়ে উদ্ভিদ কি করে? পানি বের করে দেয়। এবং অনবরত পানি বের হয়ে গেলে তো উদ্ভিদটা মারা যাবে। এক তো মূলে পানি পাচ্ছে না উদ্ভিদ, দুই পাতা পানি বের করে দিচ্ছে। সেই জন্য উদ্ভিদ কি করে? পাতাগুলো ঝরে ফেলে দেয়। এখন ঝরে দিলে সমস্যা কি হয়? সমস্যা হয় পাতায় তো খাবার তৈরি হয়, তো পাতা ঝরে দিলে তো খাবারই তৈরি হবে না, উদ্ভিদ বাঁচবে কি করে? সেই জন্য উদ্ভিদ গ্রীষ্মকালে, অর্থাৎ যখন মাটিতে বেশি পরিমাণ পানি থাকে বা বর্ষাকালে, সে বেশি বেশি খাবার তৈরি করে এই কোষ গহ্বরের মাঝে জমা রাখে। শীতকালে পাতা ঝরে দেয়, আর কোষ গহ্বরে যে খাবারটা জমা ছিল সেইটা দিয়ে আসলে সে চলে। মানুষের জন্য তো এগুলোর দরকার নাই, তাই না? মানুষ শীতকালে আরো বেশি খায়, সেই জন্য মানুষের কোষ গহ্বরে থাকার প্রয়োজন নেই। তবে ছোট ছোট আছে, অনেক সময় মানুষের সারভাইভ করা লাগতে পারে,
সমুদ্রের মধ্যে গিয়ে আটকা পড়লো, বন জঙ্গলের মধ্যে গিয়ে আটকা পড়লো, তখন ওই সঞ্চিত খাবার থেকে আসলে চলতে পারে। তো কোষ গহ্বর এবং প্লাস্টিড এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মাঝে পার্থক্য সৃষ্টিকারী দুটো অঙ্গাণু বলা যেতে পারে। তাহলে আমাদের প্লাস্টিড হচ্ছে আর এবং কোষ গহ্বর হচ্ছে পি। তাহলে পি এবং আর, দ্যাট মিনস 1 এবং 3, 1 এবং 3 কোথায় আছে? ক্ষতে আছে। সুতরাং এটা হচ্ছে কারেক্ট আনসার। ক্রেব চক্রে মোট কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? 4 অণু। এটা বিশাল একটা চার্ট আছে, ওই চার্ট থেকে একটু তোমাদেরকে কষ্ট করে পড়তে হবে। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়? হিস্টোলজি, ফিজিওলজি, সাইটোলজি, মরফোলজি। এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন টপিক, বা বলতে পারো এগুলো হচ্ছে বিভিন্ন বই, যে বইয়ের মধ্যে স্পেসিফিক কিছু অঙ্গের বা স্পেসিফিক কার্যক্রমের আলোচনা করা হয়। যেমন হিস্টোলজিতে আলোচনা করা হয় টিস্যু বিদ্যা নিয়ে। তোমার হয়তো মন চাইলো যে এই পৃথিবীতে যত জীব আছে, হ্যাঁ, তাদের টিস্যুর গঠন কেমন, কোন টিস্যু কিভাবে কাজ করছে, সকল জানতে তোমার খুব মন চাইলো। তাহলে তুমি বাজারে গিয়ে বলবা আমাকে হিস্টোলজির উপরে একটা বই দিন, তাহলে ওখানে টিস্যু সম্পর্কে আলোচনা করা হবে। তোমার মনে চাইলো ফিজিওলজি, ফিজিওলজিতে কি আলোচনা করে? ফিজিওলজির বাংলা হচ্ছে শারীরবিদ্যা। ফিজিওলজিতে আলোচনা করা হয় যে ইন্টারনাল যে কাজকর্ম, মেকানিজমটা কিভাবে হচ্ছে, যেমন রেচনতন্ত্র কিভাবে কাজ করছে, শ্বসনতন্ত্র কিভাবে কাজ করছে, পরিপাকতন্ত্র কিভাবে কাজ করছে, ঠিক আছে, স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করছে, এই জাতীয় জিনিসগুলো আলোচনা করা হয় মূলত ফিজিওলজিতে। এবং ফিজিওলজি যারা মেডিকেলে পড়ছে ফার্স্ট ইয়ারেই তাদেরকে দিয়ে দেওয়া হয় ফিজিওলজি। এবং আমার যেটা মনে হয় একজন ছেলে, একজন মেডিকেল স্টুডেন্ট কতটা ভালো ডক্টর হতে পারবে মেডিসিনের উপরে, এটা ফিজিওলজির উপরে ডিপেন্ড করে। তুমি যদি ইন্টারনাল মেকানিজম খুব ভালো করে জানো, তাহলে একটা পেশেন্ট যখন তোমাকে তার সমস্যাগুলো বলবে, তুমি খুব সহজেই সেটা আসলে ধরতে পারবা যে আসলে কোথা থেকে এটা হচ্ছে। তো ফিজিওলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? ভেতরের যে মেকানিজম, যেমন শ্বসন হতে পারে, যেমন রেচন হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করা হয় ফিজিওলজিতে। ক্লিয়ার? দ্যাট মিনস জৈব রাসায়নিক কার্যাদি, এটাকেই বলা হয় জৈব রাসায়নিক কার্যাদি। ক্লিয়ার? এটাই। তাহলে জৈব রাসায়নিক কার্যাদি কোথায় আলোচনা করা হয়? আমাদের ফিজিওলজিতে। সাইটোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? কোষবিদ্যা, যে কোন জীবের কোষ কেমন, কার কোষের মধ্যে কি আছে, কোনটা আদি কোষী, কোনটা প্রকৃত কোষী, ইউক্যারিওটিক কোনটা, প্রোক্যারিওটিক কোনটা, ব্যাকটেরিয়ার কোষ কেমন, ভাইরাসের কোষ কেমন, নীলাভ সবুজ শৈবালের, এগুলো নিয়ে আলোচনা করা হয় সাইটোলজিতে। মরফোলজি কি? মরফোলজি হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা বলে, দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়। তোমার হয়তো মনে চাইলো যে তুমি একটু জানবা এই পৃথিবীতে যে জীবগুলো রয়েছে কোনটার গঠন কেমন, কে দেখতে কেমন, তাহলে তুমি বাজারে যাও এবং মরফোলজির উপরে একটা বই নিয়ে আসো। সব বলে দিয়েছি, এখানেও সেই কথাগুলোই লেখা রয়েছে, এখানে সুন্দর করে আছে, ওখানে ওইভাবে লিখে দিলাম। ক্লিয়ার? এখন আমি যদি এগুলো লাইন বাই পড়ি, সেক্ষেত্রে তোমাদের লেকচার দেখতে কষ্ট হবে, খারাপ লাগবে। পুরো লেকচার শিট জুড়ে লেখা থাকলে আসলে এটা ভালো কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আচ্ছা, ফিজিওলজি শাখার আলোচ্য বিষয় হলো জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি। হিস্টোলজিতে জীবের টিস্যু সময়ের গঠন আলোচনা করা হয়। সাইটোলজিতে জীবের কোষের গঠন আলোচনা করা হয়। মরফোলজিতে জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করা হয়। ওই কথাগুলো এখানে লিখেছি। নেক্সট, নিচের কোনটি বল ও কোটর সন্ধি? বল ও কোটর সন্ধি মূলত দেখতে যে এরকম হয়, যে এই যে এটা একটা কোটর, হ্যাঁ, আর এই যে বলের মতো ওটার মধ্যে ঢোকানো থাকে, এটাকেই মূলত বলা হয় বল ও কোটর সন্ধি। চিত্র দেখলে আরো ভালো করে, এরকম আরো তুমি আর কি চাও বলো? এমসিকিউ গুলোতে পর্যন্ত চিত্র অ্যাড করেছি, তার সাথে ইম্পর্টেন্ট ইনফো অ্যাড করা রয়েছে, আর কি চাই? সবগুলো লেকচার শিটে আমার এমন হবে এখন। এবং এসএসসি 26 যারা আছো তাদের জন্য আরো ভালো করে আসবে, আরো ভালো মানে আরো ভালো। আমার লেকচার শিটে আর আমি কোনো কমতি রাখতে দেবো না, সোজা কথা যেটা। যত রকম ইনফরমেশন দেয়া যায় হয় আমি বলবো, নয়তো এখানে লেখা থাকবে, চিত্র থাকবে। আমার যদি মনে হয় যে এই এতটুকু হলে ওদের জন্য একটু ভালো হতো, তাহলে আমি অতটুকু করব আসলে। ক্লিয়ার? আচ্ছা, বল ও কোটর সন্ধি মূলত পূর্ণ সচল অস্থি সন্ধি। মূলত এটা কি?
পূর্ণ সচল। এই পূর্ণ সচলের মধ্যে আবার কয়েক রকম হয়, একটা হচ্ছে বল ও কঠোর। ঠিক আছে, বল ও কঠোর অস্থিসন্ধিতে যেটা হয়, এটা 360 ডিগ্রিতে রোটেট করতে পারে। কি বললাম? 360 ডিগ্রি কোণে রোটেট করতে পারে। যেমন ঘাড় দেখো, পুরোটাই ঘুরছে, তাই না? বলো, পুরোটাই ঘুরছে না? পুরোটাই ঘুরছে। আবার পা তুমি কি করতে পারবা? এভাবে কিন্তু এভাবে 360 ডিগ্রি কোণে দুলাইতে পারবা, পারবা না? পারবা। তাহলে এগুলো হচ্ছে। আবার হাত কি করতে পারবা? দেখো এই অংশটা পুরোটাই ঘোরাইতে পারবা। মানে এগুলো হচ্ছে বল ও কঠোর, যেটা 360 ডিগ্রি কোণে রোটেট হয় আসলে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কাঁধ। কাঁধ হলো আমাদের কারেক্ট আনসার, কারণ এখানে 360 ডিগ্রি কোণে আসলে সব দিকেই পুরোটাই ঘোরানো যাচ্ছে। কোনোই বলো, জানু বলো, আঙুল বলো, এগুলো সবই হলো কবজা সন্ধি। হ্যাঁ, দেখো এরাও পূর্ণ সচল। এরা যে পূর্ণ সচল নয় তা নয়, এরাও পূর্ণ সচল, কিন্তু এরা কবজার মতো। কবজা মানে দরজা কেমন হয়, একদিকে খোলে। দেখো এটা যদি দরজা হয়, এই পুরোটা এদিকে খুলবে, আর কেউ দিকে যায় না। তাহলে এগুলো যেমন এই কোনোই দেখো, তারপরে কিন্তু যাবে না, কিন্তু ঘাড় কিন্তু পুরোটাই রোটেট করছে, কিন্তু এর হাত এতটুকু। তাহলে কোনোই বলো, জানু বলো, জানু মানে হচ্ছে হাঁটু বা নিচের অংশ যে বাঁকানো যায় যেটা। হ্যাঁ, হাঁটুটাকে এভাবে বাঁকায় আবার সোজা করা, বাঁকায় আবার সোজা করা, এরকমই তো করা যায়। তাহলে জানু বলো বা আঙুল বলো, আঙুলের ক্ষেত্রেও তাই, এদিকে গেল আবার এদিকে আসলো, দরজার মতো, তাই না? তো এগুলো হচ্ছে সব কবজা সন্ধি। পূর্ণ সচলের একটা প্রকার হচ্ছে কবজা সন্ধি। ওকে, জানু মানু কই কি লিখছোস? এক নাটক দেখেছিলাম, কই আমি চিঠি দিতে আসছি, চিঠিতে তোমার বাবাই দেখে ফেলছে। মানে চিঠিতে কি লিখছোস? কই জানু মানু সব লিখছি। কই করছস কি? হ্যাঁ, তো এইরকম হচ্ছে অবস্থা। এমন কিছু ওয়ার্ড পড়তেও খারাপ লাগে। হুম, কোনটির পরাগদণ্ড বহুগুচ্ছ? পরাগদণ্ডের মধ্যে পরাগ রেণু থাকে, যেটা দিয়ে আসলে উদ্ভিদ কি করে? ফুল থেকে ফল তৈরি করে। 11 নম্বর চ্যাপ্টারের কনসেপ্ট, পুরোটা তো আর বলা যাবে না, তাহলে তো বেসিকই হয়ে যাবে পুরোটা। হ্যাঁ, তো পরাগদণ্ডের মাঝে পরাগ রেণু থাকে আসলে। ঠিক আছে, তো এটা অনেক সময় একগুচ্ছ থাকতে পারে, বহুগুচ্ছ থাকতে পারে, দল লগ্ন থাকতে পারে। তো এখানে জবাটা হচ্ছে একগুচ্ছ, জবা হচ্ছে একগুচ্ছ পরাগদণ্ড। শিমুল হচ্ছে বহুগুচ্ছ, তার মানে শিমুল কারেক্ট আনসার। আমাদের প্রশ্ন এটাই করেছে যে কোনটির পরাগদণ্ড বহুগুচ্ছ? শিমুলের পরাগদণ্ড বহুগুচ্ছ। মটর, মটর হচ্ছে দ্বিগুচ্ছ। এবং ধুতুরা কি? ধুতুরা হচ্ছে আসলে দললগ্ন, মানে তার পরাগদণ্ডগুলো দলের সাথে বা পাপড়ির সাথে লেগে থাকে। নিচেও লিখে দেওয়া আছে। 12 এবং 13 নম্বর প্রশ্নতে আমরা ফিরে আসছি। এইবার দেখো, চিত্রে এস এর কোন অংশ স্মৃতি সংরক্ষণে সহায়তা করে? এস হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। এস কি বাবা? এস হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের সেরিব্রাম বা সেরিব্রাল হেমিস্ফেয়ার এরকম লেখা আছে। সেরিব্রাম অংশটাই মূলত স্মৃতি সংরক্ষণ করে, চিন্তা ভাবনা স্মৃতি। দেখো তুমি যা কিছু করছো সেটা মস্তিষ্ক দ্বারাই, তুমি মনে রাখতে পারছো কি পারছো না, তুমি কিভাবে চিন্তা করছো, তোমার ব্যালেন্স হচ্ছে কি হচ্ছে না শরীরের, তুমি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, এগুলো সব ব্রেনের কাজ। তো স্মৃতি, তোমার মনে রাখার ব্যাপারটা, এটা ব্রেনের কোন অংশ দেখে? এটা ব্রেনের অগ্র মস্তিষ্ক। তিনটা আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, তাই না? তো অগ্র মস্তিষ্ক এই চিন্তা ভাবনা স্মৃতি শক্তি, তো এই যে এই অংশটা হচ্ছে আসলে আমাদের অগ্র মস্তিষ্ক। ক্লিয়ার হুয়া? ক্লিয়ার নাহি হুয়া? এই অংশটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। এইটা মূলত কি করে? স্মৃতি রক্ষার কাজ করে। ক্লিয়ার? আনসার হচ্ছে আমাদের এটা। থ্যালামাস কি করে? এটাকে রিলে কেন্দ্র বলা হয়। রিলে কেন্দ্র কি রে ভাই? এটা আসলে তথ্যগুলো সেরিব্রাল হেমিস্ফিয়ারে পাঠায়। ওকে, উপরে যে আছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাম, সেরিব্রামে এটা পাঠায় তথ্যগুলো।
এরপর সেরিবেলাম, এটা কি? এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সেরেবেলাম মূলত হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আমি পুরোটার ব্যাখ্যা দিচ্ছি না আসলে। হ্যাঁ, পন্স, পন্স এই যে এই জায়গাটুকুকে মূলত বলা হয় পন্স। এটাও পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ। মধ্য মস্তিষ্ক কি করে? মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে তোমার ভারসাম্য রক্ষা করা, তোমার শ্রবণ, এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ। ক্লিয়ার? আচ্ছা, এই এতটুকু জানলেই হয়। এখানে লেখা আছে দেখো, এস দ্বারা অগ্র মস্তিষ্ক নির্দেশ করা হয়েছে, যার সেরিব্রাম অংশটি সকল বুদ্ধিদীপ্ত বুদ্ধিদীপ্ত কাজে সহায়তা করে, যেমন স্মৃতিশক্তি সংরক্ষণ, বুদ্ধিমত্তা, চিন্তা, বুদ্ধিমত্তা, চিন্তা, পরিকল্পনা, সৃজনশীলতা ইত্যাদি। ঠিক আছে, নেক্সট। আঙ্গুলে সূচ ফুটলে এস অকার্যকর ও কার্যকর থাকে। দেখো, আঙ্গুলে যখন সূচ ফোটে, আঙ্গুলে যখন সূচ ফোটে বা হঠাৎ করে যখন কিছু হয়, হঠাৎ করে আগুন লাগলো, হ্যাঁ, তোমার কোনো একটা অঙ্গে হঠাৎ করে আগুনের একটু আঁচ লাগলো, আমার কথা কি বুঝতে পারছো? তখন আসলে কি হয়, যদি আমরা বলি যে ব্রেন সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু যদি এমন হয় যে হঠাৎ করে আঙুলের সূচ ফুটলো, এটা ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা কি দ্বারা? সুষুম্না কাণ্ড দ্বারা, অর্থাৎ মেরুদণ্ডের মাঝে যে স্নায়ুগুলো আছে তাদেরকে সুষুম্না কাণ্ড বলা হয়, সেটা দ্বারা নিয়ন্ত্রিত হয় আসলে। সেই সময় সেরিব্রাল হেমিস্ফিয়ার বা সেরিব্রামটা কি থাকে? অকার্যকর থাকে। দেখো এই চিত্রটা একটু খেয়াল করো, যে এই যে কিউ অংশটাই হচ্ছে আসলে আমাদের সুষুম্না কাণ্ড। যখন সূচ ফুটবে তখন কিউ অংশটা কার্যকর থাকবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? ওকে, চলো। আঙ্গুলের সূচ ফুটলে কি হয়? এস অকার্যকর থাকে। এস হচ্ছে আমাদের সম্মুখ মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, এটা অকার্যকর থাকে। কার্যকর থাকে না, এটা হবে না। এটা লিখেছে কার্যকরও থাকে না, এটা হবে না। সংবেদী নিউরন ব্যথার উদ্দীপনা গ্রহণ করে। সত্যি, সংবেদী নিউরন কি করে? ব্যথার উদ্দীপনা গ্রহণ তো অবশ্যই করে। তাছাড়া সে দেখাবে কি করে, যে কি করতে হবে, আঙুলে সূচ ফুটছে, হাতটা সরাই নিতে হবে না? তাহলে গ্রহণ তো করতে হবে। কিউ ও আর কার্যকর থাকে। দেখো ভালো করে একটু, এই যে আমাদের কিউ এবং আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এই অংশগুলো মূলত আসলে কি থাকে? কার্যকর থাকে। বোঝা গিয়েছে? তাহলে আমাদের আনসার হচ্ছে 2 এবং 3। দ্যাট মিনস আনসার হচ্ছে আমাদের গ। নেক্সট, প্রথম ট্রপিক লেভেলে 1000 কিলো ক্যালোরি শক্তি থাকে, দ্বিতীয় ট্রপিক লেভেলে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে? দেখো, ট্রপিক লেভেল আমি এমনি আর সংজ্ঞা টঙ্গায় যাচ্ছি না, এমনি বোঝাচ্ছি। যেমন ধরো যে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে, তার মানে ওর মধ্যে শক্তি স্টোর হয়েছে। ওই শক্তিটা আমাদের মধ্যে, ধরো আমরা যখন উদ্ভিদটাকে খেয়ে ফেলবো, তখন ওই শক্তিটা আবার আমাদের মাঝে আসলে আসবে। তো এই যে উদ্ভিদ থেকে আমাদের মধ্য শক্তিটা আসলো, কত পার্সেন্ট শক্তি সঞ্চারিত হতে পারে? তখন বলছে যে একটা ট্রপিক লেভেল থেকে আর একটা ট্রপিক লেভেলে 10% শক্তি সঞ্চারিত হতে পারে। তাহলে যদি শক্তি থাকে 1000 কিলো ক্যালোরি, তাহলে 1000-এর 10% কত হবে? 1000 ইন্টু 10%, তাহলে 1000 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 কাটলে কত হবে? 10। দ্যাট মিনস 100 কিলো ক্যালোরি। ক্লিয়ার? তাহলে আমাদের আনসার কোনটা? খ। ক্লিয়ার হুয়া আর নাহি হুয়া, এই কথাগুলো এখানে লেখা হয়েছে। নেক্সট, পরিবেশে তেল ও হাইড্রোকার্বন জনিত দূষণ মুক্ত করে নিচের কোনটি? সিডোমোনাস। এটা একটা ব্যাকটেরিয়া। সিডোমোনাস ব্যাকটেরিয়া মূলত কি করে, যে পরিবেশে তেল ও হাইড্রোকার্বন জনিত যে দূষণটা রয়েছে, সেই দূষণ থেকে মুক্ত করে সিডোমোনাস। ক্লিয়ার? এটা কি? কোলিওপটেরা, জানি না কি, ইকোলি ব্যাকটেরিয়া, আচ্ছা যাই হোক, সিডোমোনাস মনে রেখো। কাকের বাসায় কুকির ডিম পাড়ে, এটা কোন ধরনের আন্তঃক্রিয়া? আন্তঃক্রিয়া মূলত 2 রকম হয়। কত রকম? 2 রকম। একটাকে বলা হয় ধনাত্মক আন্তঃক্রিয়া, আর একটাকে বলা হয়
ঋণাত্মক। ধনাত্মক গুলোর ক্ষেত্রে কি হয়, উভয়টাই উপকারী হয়, অথবা একটার উপকার হলেও অন্তত অন্তত অন্যটার ক্ষতি হয় না। যেমন হচ্ছে কমেন্সিলেজম এবং ধনাত্মক অন্তঃক্রিয়া হচ্ছে একটা কমেন্সিলিজম, রাইট? হ্যাঁ হ্যাঁ রাইট। একটা হচ্ছে কমেন্সিলিজম এবং অন্যটা হচ্ছে মিউচুয়ালিজম। কমেন্সিলিজম আসলে কি? কমেন্সিলিজম হচ্ছে একজনের উপকার হয় অন্যজনের ক্ষতি হয় না। কি হয় না? অন্যজনের ক্ষতি হয় না। মিউচুয়ালিজম কি? উভয়ের উপকার হয়। ক্লিয়ার? দেখো কত কিছু পুড়িয়ে ফেলতেছি, তাও ভালো লাগতেছে না তোমাদের, বেয়াদব বাচ্চা কাচ্চা। ঋণাত্মক, ঋণাত্মকটা কেমন? যেমন শোষণ, তুমি আর একজন থেকে শুষে শুষে নিচ্ছ। আর একটা হচ্ছে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কি হয়, তোমাকে বেঁচে থাকতে গেলে আর একজনকে মেরে ফেলতে হবে। তাহলে শোষণ এবং প্রতিযোগিতা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। বোঝা গিয়েছে? কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, ভালো। কাকের বাসায় যদি কোকিল ডিমই পারে, কাকের কি লাভ? কাকের কোনো লাভ আছে? বলো, কোনো লাভ আছে কাকের? কাকের ক্ষতি না? কেমন ক্ষতি? ডিমে তা দিচ্ছে কাক, ছোট বাচ্চা হলে আবার নিজের বাচ্চাকে না খাওয়ায় কোকিলের বাচ্চাকে খাওয়াইতেছে। তার মানে কোকিল কি করতেছে? শুষে নিচ্ছে কাকের থেকে। তার মানে কি? এটা শোষণ। কমেন্সিলিজম কি? কমেন্সিলিজম শৈবাল যখন অন্য একটা উদ্ভিদের ওপরে বা কোনো একটা জায়গায় বসবাস করছে, কিন্তু যার উপরে বসবাস করছে তখন তার ক্ষতি করছে না, শুধু নিজে উপকৃত হচ্ছে কিন্তু অন্যের ক্ষতি হচ্ছে না, সেটা হচ্ছে কমেন্সিলিজম। প্রতিযোগিতা কি? প্রতিযোগিতাও ঋণাত্মক আন্তঃক্রিয়া। কারণ প্রতিযোগিতার মানে হচ্ছে কোনো একটা পরিবেশে তোমাকে টিকে থাকতে গেলে তাকে মেরে ফেলে দিয়ে টিকে থাকতে হবে। ক্লিয়ার? তাহলে সেটাও ঋণাত্মক আন্তঃক্রিয়া, রাইট? মিউচুয়ালিজম কি? মিউচুয়ালিজমের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে দেখো, যে হয়ে গেল শৈবাল ও ছত্রাকের সহ অবস্থান, যেটাকে লাইকেন বলি আমরা। শৈবাল ও ছত্রাকের সহ অবস্থান লাইকেন গঠন করে, এটা হচ্ছে মিউচুয়ালিজম। কিভাবে? এখানে শৈবাল খাবার তৈরি করে এবং সেই খাবারটা ছত্রাক নেয়, বিনিময়ে ছত্রাক কি করে? পানি ও খনিজ লবণ শৈবালকে প্রোভাইড করে খাবার তৈরির জন্য। যদি ছত্রাক পানি এবং খনিজ লবণ প্রোভাইড না করতো তাহলে শৈবাল খাবার তৈরি করতে পারতো না, মারা যেত। আবার ছত্রাক নিজে খাবার তৈরি করতে পারে না, শৈবাল যদি তাকে খাবারটা না দিত তাহলে আবার ছত্রাক মারা যেত। তো উভয়ই কিন্তু এখানে উপকৃত হচ্ছে। এই ধরনের ঘটনাকে বলা হয় মিউচুয়ালিজম। নেক্সট, কতদিনের ভ্রূণকে ফিটাস বলা হয়? ফিটাস, ভ্রূণ, ফিটাস। ভ্রূণ মানে হচ্ছে ছি ছি ছি, ভ্রূণ এটা হচ্ছে 8 সপ্তাহ। 8 সপ্তাহ পর্যন্ত আমরা কি বলি? ভ্রূণ বলি। ওকে, 8 সপ্তাহের পর বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, হওয়া পর্যন্ত আমরা ভ্রূণকে, ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ভ্রূণকে কি বলা হয়? ফিটাস বলা হয়। ফিটাস কি? 8 সপ্তাহ পরে যে ভ্রূণটা থাকে সেটাকেই কি বলে? আসলে ফিটাস বলে। 8 সপ্তাহ পর। কত দিনের বাচ্চা? 8 সপ্তাহ, হ্যাঁ 8 সপ্তাহ। 8 সপ্তাহ হলে কতদিন হয় বলো তো?
হ্যাঁ দেখো বলেছে কতদিনের পর ভ্রূণকে ফিটাস বলে। 21 দিন না, 21 দিনে কয় সপ্তাহ হয়? 3 সপ্তাহের মতো। 28 দিন কয় সপ্তাহে? 4 সপ্তাহের মতো। 35 দিন কয় সপ্তাহ হয়? 5 সপ্তাহের মতো। 56 দিন, কাছাকাছি উত্তর হচ্ছে আসলে 56 দিন। আমি যদি 28 দিনেও 1 মাস ধরি, হয় না? ফেব্রুয়ারি মাস 28 দিন হয়, তাহলে 28 কত হয়? 56 হয় না? তাহলে 56 দিন পরের ভ্রূণকে আমরা ফিটাস আসলে বলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, উদ্দীপকের আলোকে 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। চিত্রে এক্স ও ওয়াই অংশ থেকে কি নির্গত হয়? দেখো চিত্রটা ভালো করে খেয়াল করো যে এক্স অংশে কি হচ্ছে? রক্ত প্রবেশ করছে, রাইট? আর ওই ওয়াই অংশ থেকে কি হচ্ছে? রক্ত বের হচ্ছে। ও সরি, হ্যাঁ হ্যাঁ সরি, এইদিকে রক্ত প্রবেশ করছে এবং এক্স অংশ দিয়ে রক্তটা কি হচ্ছে? রক্ত বের হচ্ছে। ভালো, রক্ত বের হয়ে কোথায় যায় জানো? এই রক্ত বের হয়ে যায় ডান পাশে থাকে অলিন্দ, অলিন্দে যায়। অলিন্দে কি সমৃদ্ধ রক্ত যায়? অলিন্দে যায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তার মানে কিডনি থেকে যে রক্তটা বের হয় সেটা আসলে দূষিত রক্ত বের হয়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। দেহ থেকে রক্ত কিডনির মধ্যে প্রবেশ করলো, কিডনির মধ্যে প্রবেশ করে সেখানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন সবগুলো কিডনি শুষে নিল, নিয়ে সংগ্রাহক নালিকায় পার করে দিল। তারপরে এই যে রক্তটা বের হলো, এই রক্তটা এসে ঘুরে 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 ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে এই যে কিডনি থেকে যে রক্তটা বের হয় সেটা আসলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়। আর এই যে দেখো এই যে নালিকাটা, এটাকে বলা হয় ইউরেটর। ইউরেটর বা যেটাকে আমরা বলতে পারি ইংরেজিতে মূত্রনালী, বাংলাতে ইউরেটর। ঘটনা এরকমই হয়ে যাবে 2 দিন পর, ঠিক আছে? বলবে মূত্রনালী কি চিনি না, ইউরেটর যেন হয় চিনি, এই হবে ঘটনা। তো এটা হচ্ছে মূত্রনালী এবং এই নিচের দিকে আসছে আসলে আমাদের এরকম থলের মতো একটা অংশ যেটাকে বলি আমরা মূত্রথলি। যাই হোক, এক্স তার মানে কি? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হচ্ছে। ওয়াই কি? মূত্রনালী, অর্থাৎ মূত্র বের হচ্ছে ওই দিক দিয়ে। সুতরাং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ও মূত্র, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর উপরে কোনো উত্তর নাই। সিস্টল এর ক্ষেত্রে রক্ত বাম নিলয় থেকে কোন রক্তনালীতে প্রবেশ করে? এটা একটা হৃৎপিণ্ডের চিত্র দেওয়া হয়েছে। আমি যদি এখানে দাঁড়াই তাহলে ডান পাশগুলোকে অলিন্দ বলা হয়, বাম পাশগুলোকে নিলয় বলা হয়। ভালো করে খেয়াল করো, এই যে এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। কি বললাম গাধা বাচ্চা? এই যে নিচে অংশটুকুকে বলা হয় নিম্ন মহাশিরা। আমাদের দেহের উপরের অংশ যেমন মাথা, কাঁধ, ঘাড়, এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এখানে প্রবেশ করে। আর আমাদের দেহের নিম্ন অংশ থেকে যে রক্তগুলো আসছে এই নিম্ন মহাশিরা দিয়ে এই যে এখানে প্রবেশ করে। দ্যাট মিন্স কোথায় প্রবেশ করে? ডান অলিন্দে। রাইট, ডান অলিন্দে প্রবেশ করে। অলিন্দে, দে ডে নয়, অলিন্দে। তারপর রক্ত তো কোথায় যায়? এখানে প্রবেশ করে, এটাকে বলা হয় ডান নিলয়। পুরো মেকানিজম না জানলে তো আমি বোঝাতে পারবো না। তাহলে এখানে কি সমৃদ্ধ রক্ত থাকে? এখানে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে। একটু আগে দেখলাম না যে এই যে কিডনি থেকে যে রক্তটা বের হলো সেটা এই দিক দিয়ে ডান অলিন্দ, তারপরে ডান নিলয়, তারপরে এই দিকে বের হয়। এটাকে বলা হয় ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। তাহলে ফুসফুসীয় ধমনী কেমন রক্ত নিয়ে যায়? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যায়। যদিও নাম ধমনী, ধমনীতে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, কিন্তু হৃৎপিণ্ডের ফুসফুসীয় ধমনী কিন্তু আলাদা, সে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত করে। ওকে, এইবার আসে এই পাশে, এটাকে বলা হয় বাম অলিন্দ।
যেভাবে পড়াই সেভাবে পড়ো, না হলে গিয়ে বিয়ে করে সংসার করো। এইটাকে বলা হয় বাম নিলয়। বলদ কিনে দেওয়ার দায়িত্ব আমার, জমি বর্গা নিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এটাকে বলা হয় বাম অলিন্দ, এটাকে বলা হয় বাম নিলয়। রক্ত ফুসফুস থেকে বাম অলিন্দে আসে। দেখো ব্যাপারটা কি, যে দেহের ওপর থেকে রক্ত ঊর্ধ্ব মহাশিরা, নিচে থেকে রক্ত নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দ ঢোকে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়, ডান নিলয় থেকে এই যে এই দিক দিয়ে চলে যায় ফুসফুসীয় ধমনী হয়ে কোথায় যায়, এই রক্ত চলে যায় ফুসফুসে। ফুসফুসে গিয়ে কি হয়, ফুসফুসে গিয়ে ওখানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, আর নাক দিয়ে যে অক্সিজেনটা নেওয়া হচ্ছে সে অক্সিজেনটা গ্রহণ করে, রক্তের সাথে মিশে যায়। সেই রক্তটা এই যে আবার এই দিক দিয়ে আসে, এটাকে বলা হয় ফুসফুসীয় শিরা হয়ে আসে। কি হয়ে আসে? ফুসফুসীয় শিরা। তাহলে ফুসফুসীয় শিরা কি সমৃদ্ধ রক্ত পরিবহন করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। যদিও নাম শিরা, কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ফুসফুসীয় শিরা হয়ে বাম অলিন্দে প্রবেশ করে, সেখান থেকে বাম নিলয়ে যায়। তারপর এই যে এই দিক হয়ে এই নিচে এই যে লাল অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে লাল অংশগুলো, এইগুলোকে বলা হয় মহাধমনী। এগুলোকে কি বলা হয়? যেমন এই যে দেখো ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ঠিক একইভাবে এদেরকে বলা হয় মহাধমনী। এই ধমনীকে হলো দিয়ে কি হয়, পুরো দেহে রক্ত প্রবাহিত হয়ে চলে যায়। তাহলে সিস্টলের ক্ষেত্রে রক্ত বাম নিলয় থেকে কোন রক্তকণে প্রবেশ করে? বাম নিলয়। বাম নিলয় কোনটা? এটা। এপাশে তো ডান, ওপাশে বাম, তাহলে এটা বাম, এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়। বাম নিলয় থেকে রক্ত কোথায় যায়? এই দিক দিকে এগুলোতে পার হয়ে চলে যায় এবং পুরো দেহে যায়। তো এগুলোর নাম কি? মহাধমনী। হায় রে, এক এমসিকিউ পড়াতে গিয়ে আমার পুরো রক্ত প্রবাহতন্ত্র পড়াতে হলো, তাই না বলো? বলে হ্যাঁ, খুব উল্টাইছেন, এতদিন যা শিখেছিলাম সেটাও গেছি ভুলে, আপনি সরেন ওখান থেকে। ঘোড়ার ডিমের এক বোর্ড কিনে আমার মাথা নষ্ট করতে আসছেন। আচ্ছা, নেক্সট। কোন পুষ্টি উপাদানের অভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়? ক্যালসিয়ামের অভাবে। প্রোটিন ট্রাফিকিং আসলে কি? প্রোটিন ট্রাফিকিং হচ্ছে প্রোটিন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। প্রোটিন তৈরি হচ্ছে, কিন্তু এর বিভিন্ন জায়গায় যাবার প্রয়োজন আছে না? প্রয়োজনের ক্ষেত্রে সে ক্রোমোজোমে যাবে, তাই না? সে নিউক্লিয়াসের ভেতরে ঢুকবে তো না? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম কণিকা থাকে, রাইবোজোম কণিকা প্রোটন তৈরি করে। ফিজিক্স এবং বায়োলজি পড়াতে গিয়ে যে কি সমস্যা হয়েছে বুঝছো? ওখানে বারবার প্রোটন বলি, নিউট্রন বলি, এখানে প্রোটিনকে বারবার প্রোটন বলতেছি। যখন বায়োলজি পড়াবো তখন বুঝবা যে বায়োলজি পড়ানোর ক্ষেত্রে স্যার যখন প্রোটন বলবে সেটাকে প্রোটিন ধরে নেব আমরা, ঠিক আছে না? তো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওখানেও কিন্তু আসলে প্রোটিন তৈরি হয়, তাই না? এই প্রোটিনটা তো আসলে নিউক্লিয়াসের ভেতরে যেতে হয়, এই যে প্রবাহিত হতে হয়, এটাকেই মূলত বলা হয় ট্রাফিকিং। এই ট্রাফিকিংটা তখন ব্যাহত হয় যখন ক্যালসিয়ামের অভাব হয়। সালফার কি করে? সালফার পাতার লাল ও সালফারের অভাবে সম্ভবত পাতার লাল ও মানে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম ক্লোরোফিল তৈরি করে। ক্লোরোফিল তৈরি করে, ঠিক আছে? যে ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে ক্লোরোফিল তৈরি ব্যাহত হয়। ক্লোরোফিল তৈরি ব্যাহত হলে ওই পাতাটা সবুজ দেখাবে না, ক্লোরোফিলের কারণেই তো সবুজ দেখায়। তাহলে ওই পাতাটা সবুজ দেখাবে না, কেমন দেখাবে? হালকা হলুদ বা হালকা রং হয়ে যাবে, তাই না? আরও কি হতে পারে? সালোক সংশ্লেষণের হার কমে যাবে, কারণ ক্লোরোফিল মূলত সালোক সংশ্লেষণেরও একটা ভূমিকা রাখে। তবে সালোক সংশ্লেষণ কমে যাবে। কত সালোক সংশ্লেষণ কম হয়? ক্লিয়ার? কত তথ্য দিচ্ছে দেখেছো? আয়রন কি করে? আয়রন সাধারণত কি বলা যায়, কোষকে দৃঢ়তা প্রদান বলা যায়, দৃঢ়তা প্রদান করে, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। আরো কাজ আছে বাবা, কোনটা কখন কিভাবে প্রশ্ন করে তার কোনো ঠিক ঠিকানা নাই। দৃঢ়তা প্রদান করে। নেক্সট, এখানে লেখা আছে একটু দেখো, নিচের কোনটি বি রক্ত গ্রুপের অ্যান্টিবডি? আচ্ছা, একটু ভাবো,
আমাদের লোহিত রক্তকণিকায় দুই ধরনের অ্যান্টিবডি থাকে, এ এবং বি, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝবা, হ্যাঁ? লোহিত রক্তকণিকা, লোহিততে থাকে অ্যান্টিবডি, অ্যান্টিবডি, ক্লিয়ার? শ্বেতরস, শ্বেত রক্তকণিকায় থাকে অ্যান্টিজেন, ক্লিয়ার? এইবার আসো যে লোহিত রক্তকণিকায় যখন এ অ্যান্টিবডি থাকে, হ্যাঁ, তখন তাই তো বলি এমন হয় কেন, তাই তো বলি আমার কনসেপ্ট এরর হচ্ছে কেন। অ্যান্টিবডি তো শ্বেত রক্তকণিকায় থাকা উচিত, এবারটা এখানে কি করে? অ্যান্টিজেন থাকে এ এবং বি, ক্লিয়ার? শ্বেত রক্তকণিকায় থাকে অ্যান্টিবডি, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে। এখানে অ্যান্টিবডি থাকে এ এবং বি, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কি পড়াইতে যাচ্ছি এখানে? যখন দেখো ভালো করে নিচে একবার একটু পড়ে নেই, তোমাদের জন্য সুবিধা হবে। লোহিত রক্তকণিকার এ এবং বি নামক দুই ধরনের অ্যান্টিজেন থাকে রক্তরসে, শ্বেত রক্তকণিকায় বা রক্তরসে বলো, সেটাই বরং ভালো, এগুলো ঝামেলা করার দরকার নাই। রক্তরসে, রক্তরসে থাকে আমাদের এ ও বি অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। গ্রুপ এ শ্রেণীর রক্তে অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি থাকে বি। অর্থাৎ যদি রক্তের গ্রুপ হয় এ, তাহলে অ্যান্টিজেনও থাকে এ এবং অ্যান্টিবডি থাকে আসলে বি। যদি বি হয় রক্তের গ্রুপ, তাহলে অ্যান্টিজেন থাকে বি, তাহলে এটা কি গ্রুপ, এটা কি অ্যান্টিজেন, আর এইটা কি অ্যান্টিবডি, ক্লিয়ার? যদি রক্তের গ্রুপ হয় বি, অ্যান্টিজেনও হয় বি কিন্তু অ্যান্টিবডি হয় এ। যদি রক্তের গ্রুপ হয় এ বি, তাহলে অ্যান্টিজেন হয় এ বি, অ্যান্টিবডি নেই। যদি রক্তের গ্রুপ হয় ও, অ্যান্টিজেন নেই বাট অ্যান্টিবডি এ এবং বি উভয়টাই থাকে, ক্লিয়ার? বোঝা গিয়েছে? এটা একটু মনে রাখবা। নিচের কোনটি বি রক্ত গ্রুপের অ্যান্টিবডি? তাহলে বি রক্ত গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে এ। একটু মনে রাখো, যখন আমি বেসিক ক্লাসটা করাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, অত তো আসলে পড়াই দিতে পারছি না। 22 নম্বর, সুমির ওজন 75 কেজি, বাহ বাহ, উচ্চতা 150 সেন্টিমিটার হলে বিএমআই এর ক্ষেত্রে কোনটি করণীয়? বিএমআই কিভাবে বের করা হয়? বিএমআই বের করা হয় ওজন, দ্যাট মিনস 75, উচ্চতাকে মিটারে নিতে হয়, 100 সেন্টিমিটারকে মিটারে নাও 100 দ্বারা ভাগ করো, তাহলে 1.5, তার উপরে হবে হোল স্কোয়ার, এটা হবে 33.33। এই যে বিএমআই এর মানটা কার সাথে মিলছে দেখো তো, 30 থেকে 34.5, তার মানে এর মধ্যেই কি আছে? 33.33 আছে। 33.3 হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর, তাকে বেছে খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করা প্রয়োজন। তাহলে বেছে খাদ্য গ্রহণ এবং ব্যায়াম প্রয়োজন, আনসার হচ্ছে 2 এবং 3, তার মানে আনসার হচ্ছে আমাদের গ। ক্লিয়ার? বিএমআই তে এভাবে নির্ণয় করা হয়, ওজন ডিভাইডেড বাই উচ্চতার উপরে স্কোয়ার। 23, কোন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া উদ্ভাবন করেন? মার্টিন। মেরিস্টেম কালচার কি? মেরিস্টেম কালচার হচ্ছে উদ্ভিদের প্রজনন। উদ্ভিদের প্রজনন কি? প্রজনন, প্রজননের একটা ধরন। প্রজনন কি? প্রজনন হচ্ছে প্রতিরূপ সৃষ্টি করা। প্রতিরূপ সৃষ্টি মানে কি? প্রতিরূপ সৃষ্টি মানে হচ্ছে এক জীব থেকে আরেক জীব তৈরি করা, ক্লিয়ার? তো এখন এই প্রতিরূপ সৃষ্টি উদ্ভিদের ক্ষেত্রে কেমন হয়? আমরা যেমনটা দেখে থাকি কেমন, যে একটা আম
আম মাটিতে পড়লো, সেই আম থেকে নতুন একটা উদ্ভিদ হলো, তাহলে একটা প্রতিরূপ সৃষ্টি হলো, বীজ থেকে হলো। কিন্তু একটাবার ভাবো তো, বীজ থেকে কি এত চারা উদ্ভাবন কি সম্ভব? বলো, কখন আম পাকবে, কখন সেটা মাটিতে পড়বে, তারপর সেখান থেকে গাছ হবে, অদ্ভুত ব্যাপার। কিন্তু নার্সারিতে গেলে যে লাখো লাখো গাছ দেখো, ওগুলো কি মানে বীজ থেকে হয়েছে? না, ওটা মেরিস্টেম কালচার থেকে। মেরিস্টেম কালচার কি জিনিস আসলে? উদ্ভিদের একদম বর্ধনশীল যে অংশ, যেমন উদ্ভিদের একদম উপরের দিকে যে কচি পাতা থাকে না, সেই পাতা থেকেই মূলত ওই প্রজাতির ওই উদ্ভিদ উৎপাদন করা যায়, ওই উদ্ভিদের প্রজনন করা যায়, ওই উদ্ভিদের প্রতিরূপ সৃষ্টি করা যায়। ওকে, এটাকেই মূলত বলা হয় মেরিস্টেম কালচার। এটা বিজ্ঞানী মার্টিন স্যার প্রথম করেন। এবার আসো, উদ্দীপকের আলোকে 24 ও 25 নম্বর প্রশ্নের উত্তর দাও। এম দম্পতি উভয়ই থ্যালাসেমিয়া বাহক। এন দম্পতি, এই দম্পতির মধ্যে স্বামী বর্ণান্ধ ও স্ত্রী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। এন দম্পতির সন্তানদের ক্ষেত্রে সকল কন্যা বাহক, সকল সন্তান বর্ণান্ধ, সকল পুত্র সুস্থ। আচ্ছা, কি লেখা আছে দেখো তো, এম দম্পতির উভয়ই থ্যালাসেমিয়া। ও আচ্ছা, এন এর ক্ষেত্রে বলেছে না, এন, তাহলে এন দম্পতির স্বামী বর্ণান্ধ এবং স্ত্রী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তাহলে সন্তান, তাদের মাঝে বিয়ে হলো, এবং স্বামী স্ত্রী তো আবার বিয়ে হবে কেমনে? তাহলে স্বামী স্ত্রী আগে থেকে, বিয়ে আগেই হয়েছে, তাই না? তো তাদের যে সন্তান সেটা কেমন হবে এটা তোমাদেরকে বলেছে। তো এখানে একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। সাপোজ এটা বর্ণান্ধ, হ্যাঁ, বর্ণান্ধ হলে কি হবে? এক্স প্রাইম, মানে এক্স প্রাইম বলতে বোঝাচ্ছি এটা হচ্ছে বর্ণান্ধ কোষ বা ক্রোমোজোম, এটা হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম। এটা কার ক্ষেত্রে? ছেলের ক্ষেত্রে। এটা মেয়ে কেমন? মেয়ে কিন্তু স্বাভাবিক। স্বাভাবিক মানে কি? মেয়েদের থাকে দুটাই এক্স, তাহলে দুটাই এক্সে স্বাভাবিক হবে, তাই না? আচ্ছা, ছেলে যখন হয়, ছেলের ক্রোমোজোম কেমন হয়? একটা এক্স হয়, একটা ওয়াই হয়। মেয়ে কেমন হয়? একটা এক্স, দুটাই এক্স হয়, একই জাতীয় ক্রোমোজোম থাকে দুইজনের। ব্যাখ্যা তো অত ভালো করতে পারবো না এখানে, আমি বেসিক ক্লাস তো না, এমসিকিউ ক্লাস। তাহলে এইটার সাথে যদি এইটা হয়, এটা হবে, তার মানে এটা স্বাভাবিক ছেলে জন্ম নেবে না, স্বাভাবিক ছেলে। ধরা গেল এই ক্রোমোজোম বা এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলিত হলো, তাহলে স্বাভাবিক ছেলে হবে। এইটার সাথে যদি এটা হয়, তাহলে এটাও কি হবে? এক্স ওয়াই, তার মানে কি এটাও স্বাভাবিক ছেলে। ক্লিয়ার? এইবার আসো, যদি এইটার সাথে এইটা হয়, রাইট, এইটার সাথে এইটা হয়, তাহলে এটা কি হবে? এক্স, এক্স প্রাইম, বাহক হবে। এবং এটা কি কন্যা, তাই না? বলো, কন্যা কি হবে? বাহক হবে। আবার এটার সাথে যদি এইটা যায়, তাহলে কি তৈরি হচ্ছে এখানে দেখো তো, এটাও কন্যা, কারণ এক্স এক্স কন্যা, তাহলে এই কন্যাটাও কি হবে? আসলে বাহক হবে। এখন তোমাদের কাছে মনে হতে পারে এইরকম যে এখানে ছেলের যদি এক্স প্রাইম আর ওয়াইটা যদি বর্ণান্ধ হয়, তাহলে মেয়ে কেন বর্ণান্ধ হচ্ছে না? মেয়েদের আসলে ব্যাপার যেটা হয়, এদের এই যে দুইটা এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোমটা বড় থাকে। একটা এক্স ক্রোমোজোমে কোনো সমস্যা থাকলেও অন্য এক্স ক্রোমোজোম থাকে স্বাভাবিক, এই কারণে সে রোগটা আসলে প্রকাশ পায় না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াইয়ের মধ্যে এক্স ক্রোমোজোমটা বড় থাকে এবং ম্যাক্সিমাম যে তথ্য এখানেই লেখা থাকে। ওয়াই ক্রোমোজোমের মধ্যে সব বৈশিষ্ট্য লেখা যায় না। এই জন্য ছেলেদের ক্ষেত্রে একটা ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হলেই, অর্থাৎ এক্সটা ক্ষতিগ্রস্ত হলেই সেটা আসলে প্রকাশ পাওয়া শুরু করে। এই জন্য মেয়েদের ক্ষেত্রে জেনেটিক রোগের পরিমাণটা আসলে কম, কারণ একটাতে সমস্যা থাকলেও অন্যটাতে সমস্যা হয় না। যদি না হয়, অন্যটা প্রকাশ করে তার ভালো স্বভাবটা, মানে ভালো গুণটা। যেমন এখানে দেখো, বাহক হচ্ছে, রাইট, কিন্তু প্রকাশ কিন্তু করছে না, শুধুমাত্র বাহক। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি, দেখো এগুলো আরো ডিটেলস করা যায়, এমসিকিউ এত ডিটেলস আমি করছি না। তাহলে আমরা বলতে পারি এখানে সবগুলো ছেলে হবে স্বাভাবিক আর মেয়ে হবে আসলে বাহক। ক্লিয়ার?
তাহলে সকল কন্যা হবে বাহক আর সকল পুত্র হবে সুস্থ। দ্যাট মিন্স 1 এবং 3, দ্যাট মিন্স খ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে? এটা গত দিনের প্রশ্ন, এটা আসছিল যশোর বোর্ডে 2024 সালে, এই একই প্রশ্নই আসছিল। আমি কিভাবে শিখিয়েছিলাম, যদি একটু ডিসক্রিপশনে যাও তো লিঙ্কটা পেয়ে যাবে তোমরা। সাপোজ এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে, উভয়ই বাহক। তাহলে আমরা ভালো জিনকে বললাম ক্যাপিটাল আর, আর খারাপ জিনকে বললাম স্মল আর। দুটাই যেহেতু বাহক তাহলে ক্যাপিটাল আর আর স্মল আর। যদি এই ছেলের এইটার সাথে এইটা মিলিত হয় তাহলে হবে এমন, তার মানে কি সে বাহক হবে, তাই তো? বাহক হবে। এইটার সাথে যদি এইটা মিলিত হয় তাহলে দুটাই স্মল আর, তার মানে আক্রান্ত। যদি এইটার সাথে এইটা মিলিত হয় তাহলে দুটাই ক্যাপিটাল আর, তার মানে কি স্বাভাবিক। আর এটার সাথে যদি এইটা হয় তাহলে এটাও কি হবে? বাহক হবে। ব্যাপারটা বোঝো নাই। আর কে বললাম আমরা স্বাভাবিক জিন, স্বাভাবিক স্বাভাবিক, এটাকে বললাম আক্রান্ত। তাহলে দুটাই যেহেতু বাহক তার মানে কি আর একটা ক্যাপিটাল আর আছে আর একটা স্মল আছে, মার ক্ষেত্রেও তাই। তো তাদের মাঝে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হলো। এখন কোন ক্রোমোজোম আসবে আমরা তো জানি না, হতে পারে যে ক্যাপিটাল আর আর এটার ক্যাপিটাল আর মিলিত হলো, তার মানে স্বাভাবিক সন্তান। স্বাভাবিক মানে হচ্ছে সে বাহকও হবে না, ঠিক আছে? যদি এইটার সাথে এটা মিলিত হয়, এইটার সাথে এটা, এইটার সাথে এইটা মিলিত হয় তাহলে এইটা, তার মানে এটা হচ্ছে বাহক হবে। এটাও কি তার মানে বাহক হবে, এটা কি হবে? আক্রান্ত হবে। তখন আমরা বলতে পারছি যে 4 জন সন্তানের মধ্যে একজন হবে সুস্থ, দ্যাট মিন্স 25% সুস্থ, একজন হবে আক্রান্ত, দ্যাট মিন্স 25% হচ্ছে আক্রান্ত, আর 2 জন হবে স্বাভাবিক, দ্যাট মিন্স 50% হবে বাহক। সরি, তার মানে সেই স্বামী স্ত্রীর যদি সন্তান হয় 4টা তাহলে সম্ভাবনা এমন আছে যে একটা সন্তান আক্রান্ত হবে, একটা সন্তান স্বাভাবিক হবে, আর 2টা সন্তান বাহক হবে। প্রকাশ পাবে না কিন্তু তারা বহন করবে সেই জিনটা, এটাই। মানে এইভাবে হিসাবটা করা হয়। তুমি যদি একজন ডক্টর হও, তোমার কাছে যদি যাই যে থ্যালাসেমিয়া রোগের বাহক বাবা, থ্যালাসেমিয়া রোগের বাহক মাও, সেক্ষেত্রে সন্তান যদি তাদের হয় কি হতে পারে, তুমি তাদেরকে একটা আইডিয়া দিতে পারো যে যদি আপনাদের 4টা সন্তান হয় তাহলে সম্ভাবনা এমন রয়েছে যে 2 জন বাহক হবে, একজন সম্পূর্ণ সুস্থ হবে আর একজন একেবারেই থ্যালাসেমিয়া রোগী হয়ে যাবে। এটাই যে সবসময় খাটবে তা কিন্তু না। এমনও হতে পারে 4টা সন্তান পরপর আক্রান্ত হলো, এমনও হতে পারে 4টা সন্তান পরপর স্বাভাবিকই হলো, আবার এমনও হতে পারে 4টা সন্তানই কি হচ্ছে? বাহক হচ্ছে। কারণ এখান থেকে কোন ক্রোমোজোমগুলো যাবে, কোন জিনগুলো যাবে আমরা তো আসলে বলতে পারবো না, তাই না? এটা শুধুমাত্র একটা সম্ভাবনা দেখায়। ক্লিয়ার? শুধুমাত্র একটা পসিবিলিটি। বানান ভুল হয়েছে নাকি? ওকে, তার মানে কি বলেছে? এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত পার্সেন্ট বাহক হবে? 50% বাহক হবে। এই তো। আর একবার একটু মনে করিয়ে দিতে চাই, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে, ডিসক্রিপশনে যাও, তোমার জন্য ওখানে ভর্তির লিঙ্কটা পেয়ে যাবে, কোর্সের লিঙ্ক পেয়ে যাবে, ভর্তি বিস্তারিত পেয়ে যাবে। না হলে সিম্পলি আমার হোয়াটসঅ্যাপে একটা নক করবা। হোয়াটসঅ্যাপ কত? 01710785565। এই নাম্বারে জাস্ট নক করে বলো যে স্যার ভর্তি হব এসএসসি বায়ো বস, এসএসসি বায়ো বসে ভর্তি হব। ব্যাস, আমি তাহলে পুরোটাই বলে দেবো যে কি কি প্রসিডিউর। ক্লিয়ার? ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।